ঢাকা তখন বিধ্বস্ত, বিপর্যস্ত, ক্লান্ত, তবু হাস্যোজ্জ্বল। আকাশে নতুন আলোর রেখা। পাকিস্তান সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল A.K. নিয়াজির দম্ভ ধুলোয় লুটিয়ে পড়েছে তখন, প্রস্তুত আত্মসমর্পণের দলিলে সই করার জন্য। কলম নেই, নিথর দাঁড়িয়ে আছেন। মিত্রবাহিনীর প্রধান জেনারেল জগদীপ সিং অরোরা নিজের কলমটি বাড়িয়ে দেন, কাপা হাতে তুলে নিলেন নিয়াজি, সই করলেন 19 লাইনে লেখা দলিলটিতে। সূচিত হলো নতুন এক অধ্যায়। 1971 সালের 16 ডিসেম্বর ঢাকার বিকেলটা একটু শীতের, হালকা কুয়াশা পড়তে শুরু করেছে। ঢাকার তাপমাত্রা তখন 18 ডিগ্রি সেলসিয়াস হলেও রমনার খোলা রেসকোর্স ময়দানের উত্তাপ অনেক বেশি। একটি বটগাছ, তার নিচে অনাড়ম্বর আয়োজন। সেই রমনার রেসকোর্স ময়দান আজকের সোহরাওয়ার্দী উদ্যান ইতিহাসের গৌরবোজ্জ্বল সাক্ষী হয়ে আছে। এখানেই বীর বাঙালি পাকিস্তান সেনাবাহিনীকে আত্মসমর্পণে বাধ্য করেছিল। আজকে শোনাবো অহংকারের সেই দিনের কথা। 14 ডিসেম্বর মিত্রবাহিনীর বোমা হামলায় বর্তমান বঙ্গভবন, তৎকালীন গভর্নর হাউস বিধ্বস্ত হয়। ভীত সন্ত্রস্ত হয়ে যায় পাকিস্তানের পোষ্য গভর্নর মালিক নেতৃত্বাধীন মন্ত্রী পরিষদ। পদত্যাগ করে আশ্রয় নেয় নিরাপদ জোন শাহবাগের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। 16 ডিসেম্বর সকালের দিকে বোঝা গেল যে পাকিস্তান আর্মি আত্মসমর্পণ করেছে। আত্মসমর্পণ মানে ফর্মাল আত্মসমর্পণ, হাল ছেড়ে দিয়েছে। আর তখন আমরা একটু ঘুরতে বেরোলাম। তো আমি মানে 16 ডিসেম্বর কোন জায়গায়? আমি গভর্নর হাউসের ভেতরে গেলাম আমার এক ভাইয়ের গাড়িতে গিয়ে। তখন ওই যে দরবার হলে বোম্বিং হয়েছিল, ছত্র খান সব পড়ে আছে, পাগড়ি টাগড়ি, যে যারা খানসামা তাদের। কিভাবে গেলেন? খোলা, সব খোলা, সব অ্যাবান্ডান। তখন 16 তারিখ দুপুর থেকেই পাকিস্তান আর্মি তখন হেঁটে হেঁটে আসছে লাইন করে, এই জেনজিরা এই থেকে। আমরা কিছুটা ওই দিকেও গেলাম দেখতে, এবং এটা দেখে এটা একটা অভূতপূর্ব দৃশ্য। এবং তারা সব তাদের মাথা নিচু, তাদের পেছনে হ্যাভারসেক, তাদের অস্ত্র নামানো, তারা সব আসছে। ডিসেম্বরের শুরু থেকেই দৃশ্যপট দ্রুত পাল্টে যেতে থাকে। দেশের বিভিন্ন অঞ্চলে একে একে পতন ঘটতে থাকে পাকিস্তান বাহিনীর। মুক্তিযোদ্ধারা ঘোষণা করেন মুক্তাঞ্চল। ভারতীয় সেনাবাহিনী নিয়ে গঠিত যৌথ বাহিনী তখন ঢাকার বিভিন্ন স্থানে অনবরত বোমাবর্ষণ করে পাকিস্তান বাহিনীকে দুর্বল করে ফেলেছে। বিমান থেকে লিফলেট ফেলে পাকিস্তানিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয় বারবার। ওই সময় যারা ঢাকায় ছিলেন তাদের আনন্দ আর আতঙ্কের মধ্য দিয়ে কাটে প্রতিটি মুহূর্ত। যখন ভারতীয় বিমান এলো 4 ডিসেম্বর প্রথম, তখন আমি রিকশায় এলিফ্যান্ট রোডের উপর ছিলাম এবং খুব তাকিয়ে দেখছিলাম বিমানটাকে। তখন বঙ্গভবনে একটা আক্রমণের করেছিল তারা। তো
তখন থেকে মনে হয়েছিল যে বোধহয় আর বেশি সময় নয়। এই জানাটা ঠিক প্রত্যক্ষভাবে দেখে জানা না, এটা হলো স্বাধীন বাংলা বেতারকের থেকে শুনে, এবং যখন মানেক শাহ সারেন্ডার করার কথা বলছে তখন তো আমরা নিশ্চিত হয়ে গেলাম যে এখন নিয়াজিকে সারেন্ডার করতে হবে। মানেক শাহ যিনি ভারতীয় বাহিনীর শীর্ষস্থানে ছিলেন, মানে তিনি পাকিস্তানের উদ্দেশ্যে তিনি বেতার ভাষণ দিচ্ছিলেন এবং ঢাকা শহরের উপর ক্রমাগত বিমান থেকে লিফলেট উপর থেকে ছড়ানো হচ্ছিল। বলা হচ্ছিল যে পাকিস্তান সেনাবাহিনীকে বলছে জয়েন্ট ফোর্সেস, মানে ভারতীয় সেনাবাহিনী ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথ উদ্যোগে তারা তো যুদ্ধ করছে, তারা সমস্ত ঢাকা শহর ঘিরে ফেলেছে এবং তোমাদের এই সর্বত্র তোমরা পরাজিত হয়ে গেছো, কাজে তোমাদের আর পালাবার কোনো সুযোগ নাই, কাজে তোমরা হাতিয়ার ডাল দাও। তিনি উর্দুতে বলছিলেন, হাতিয়ার হিন্দিতে বলছিলেন, হাতিয়ার ডাল দাও আর আত্মসমর্পণ করো। এরই মধ্যে ঢাকাকে ঘিরে ফেলেছে মুক্তিযোদ্ধা, ভারতীয় বাহিনী এবং বাংলাদেশের সেনাবাহিনীর বিভিন্ন ব্রিগেড। মেজর খালেদ মোশাররফের কে ফোর্স মানিকগঞ্জের পথ দিয়ে, কর্নেল তাহেরের ফোর্স গাজীপুর দিয়ে এবং কেএম শফিউল্লাহর ফোর্স নারায়ণগঞ্জের ড্যামরা দিয়ে ঢাকার দিকে এগোতে থাকে। 4 তারিখে ডিসাইড হলো যে আমরা ঢাকা দখল করব। ওই সময় একটা হলো সিজফায়ারের জন্য ইউনাইটেড নেশনে চলছে, আমেরিকান 7 ফ্লিট ওই জাপান সিট থেকে তারা বাংলাদেশ বে অফ বেঙ্গলের দিকে রওনা হয়েছে। তো আমরা এখান থেকে সিদ্ধান্ত নিলাম যে বিফোর দে কাম টু বে অফ বেঙ্গল উই মাস্ট ক্যাপচার ঢাকা। তো আমাদের তো ওই আখাউড়ার থেকেই এই ডিভিশন ঢাকার দিকে রওনা হয়েছে। 3টা অ্যাক্সিসে, 2টা ইন্ডিয়ান ব্রিগেড আর আমার এক ব্রিগেড। এটা নিয়ে আমরা ইন্ডিয়ান ব্রিগেড 2টা, একটা হলো আখাউড়ার থেকে উজানিশা ব্রিজ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া, আরেকটা হলো রেল লাইন ধরে ব্রাহ্মণবাড়িয়া, আমাকে এই বর্ডার লাইন দিয়ে সিলেট হাইওয়ে হয়ে বা ব্রাহ্মণবাড়িয়া। তো এইভাবে আমরা রওনা হয়ে ঢাকার দিকে রওনা হয়েছে। মেজর এটিএম হায়দারের নেতৃত্বাধীন ক্র্যাক প্ল্যাটুন মুক্তিযুদ্ধ শুরুর কয়েক মাসের মধ্যেই ঢাকায় পাকিস্তান সেনাবাহিনীকে আতঙ্কগ্রস্ত করে ফেলেছিল। 1971 সালের 8ই আগস্টের ঘটনা। গেরিলাদের চলাচল রোধ করার জন্য পাকিস্তান সেনাবাহিনী এই ফার্মগেটে বসিয়েছিল বড় একটি চেকপোস্ট। ঢাকার ক্র্যাক প্লাটুনের সদস্যরা সেই চেকপোস্ট উড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ। এক সন্ধ্যায় গেরিলারা অভিযানে নামে এবং সরাসরি পাকিস্তান সেনাবাহিনীর মুখোমুখি হয়। সেই অভিযানে পাকিস্তানের 11 জন সৈন্য নিহত হয় এই ফার্মগেটে। আমরা ছুটে চলি জীবনের প্রান্তে, আধারের ফোঁটা থেকে আলো ছেড়ে আনতে। এই অভিযানে ছিলেন ক্র্যাক প্লাটুনের জুয়েল, হাবিবুল আলম, পুলু, স্বপন, সামাদ আর বদিউজ্জামান। সামাদ গাড়ি চালান। সবার হাতে স্ট্রেন গান, আলমের হাতে চাইনিজ এলএমজি। অতিরিক্ত অস্ত্রের মধ্যে সামাদের কাছে ছিল রিভলভার, জুয়েল আর পুলুর কাছে ফসফরাস গ্রেনেড। সবুজ রঙের একটি গাড়িতে করে এই অভিযান চলে। আমরা যতই প্ল্যান করি, আমরা একটা রেগুলার আর্মিকে ফাইট করছিলাম, যুদ্ধ করছিলাম। তো তখনকার ইম্যাচিওর চিন্তাভাবনা, আমাদের আবেগ বেশি কাজ করছিল। কি হবে, মারাই তো যাবো, এর থেকে বেশি তোর কিছু না।
ফার্মগেট অপারেশন করেছি একটাই কারণে, সেটি হচ্ছে গিয়ে যে বারবার আমাদের ওখান থেকে যখন আমরা মুভমেন্ট করছিলাম, আমাদের মুভমেন্টটা রেস্ট্রিক্টেড হয়ে যাচ্ছিল। তখন ওটা একটা ট্রায়াঙ্গুলার একটা আইল্যান্ড ছিল, যেখানটা টেন্ট খাটিয়ে প্রায় 12 জন কি 14 জন আর্মির চেকপোস্ট, সলিড আর্মির চেকপোস্ট, এবং ওখান থেকে জাহাঙ্গীর গেট কিন্তু বেশি দূরে না, টানা রাস্তা সামনে দিয়ে গেলেই। তো ওটাকে যখন আমরা উড়াতে চেষ্টা করলাম, উড়ালাম মানে যখন অ্যাকশন করলাম ওখানটায়, আমাদের গাড়ি চেক করা শুরু করলো। তো আমরা তো গাড়ির ভিতরে জিনিসপত্র নিয়ে যাচ্ছিলাম। তো বডি অ্যাকচুয়ালি প্রথমে ধরলো যে আলম এটাকে একটা ভিত করতেই হবে। আমাকে প্রথম ফায়ার ওপেন করতে হয়, এরপরে আমার পেছন থেকে স্বপন, মায়া ফায়ার ওপেন করে, বডি ফায়ার ওপেন করে। তো আমরা যখন ফায়ারটা করলাম, গুলিটুলি করে ফেললাম, তখন দেখি মানুষজন যে যেখানে সে সেখানটা দাঁড়িয়ে আছে। আমরা যখন গাড়িতে উঠলাম তখন দেখি আবার মানুষের আওয়াজ, তারা পিন ড্রপ অফ সাইলেন্স। আমাদের কপাল খারাপ বা পাকিস্তান আর্মির কপাল ভালো বলতে পারেন যে এই ইন্ডিয়ান গ্রেনেড গ্রাউন্ড বাস্ট করেনি। যদি ব্লাস্ট করতো তাহলে দারুল কওয়াবের অ্যাকশনটা শুরু হয়ে যেত। আমাদের কাজ ছিল এটাকে শেষ করে দারুল কওয়াবের অ্যাকশন, জিয়াদের, চুল্লু ভাই এবং জিয়াদের সঙ্গে আবার যোগ দেওয়া, আর একটা অ্যাকশনে একসঙ্গে একটা শেষ করে একটাকে ধরা। ওখানটা আবার পাকিস্তান আর্মি তখন কপ খাচ্ছিল। এমনিভাবে আসাদ গেট, তৎকালীন জিন্না গেটে গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়। সায়েন্স ল্যাবরেটরিতে উড়িয়ে দেওয়া হয় পাকিস্তান বাহিনীর জিপ। শাহবাগে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে গ্রেনেড হামলা চালিয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের জানিয়ে দেওয়া হয় শহরে মুক্তিযোদ্ধারা ঢুকে পড়েছে। উড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি পেট্রোল পাম্প। ঘটানো হয় কয়েকটি পাওয়ার স্টেশনে গ্রেনেড বিস্ফোরণ। অগাস্টের 29 তারিখ 28 তারিখে বোধহয় আমরা সাবস্টেশনগুলি, ঢাকা শহরের 4টা কি 5টা সাবস্টেশন, আমরা 4-5 জনের, গাজী দস্তগীর একটা, তারপরে মায়া আর আমি একটা, হাবিবুল আলম বীর প্রতীক একটা, এরকম 4-5 জন 4-5টা সেকশন নিয়ে আমরা সেদিকে ঢাকা আমরা টোটালি অন্ধকার করে দিয়েছিলাম। আমরা ডিরেক্টলি খালেদ মুশতাফ সাহেবের আন্ডারে আর হায়দার ভাই আন্ডারে, আর আমাদের লিয়াজ অফিসে ছিল শহীদুল্লাহ খান বাদল। হ্যাঁ, ওনাদের মাধ্যমে আমরা অপারেশন করতাম এবং ওনারা চুজ করে দিত আমাদের অপারেশনগুলো, যে কখন কোন সময় কোনটা করব আমরা। এমনিভাবে একদিন উড়িয়ে দেওয়া হয় মালিবাগ রেল লাইন। এসব ঘটনা ওই সময়ে ঢাকাবাসীকে উদ্দীপ্ত করে তোলে। শেষে যখন একটা কষ্ট পেয়েছি ফার্মগেটের যুদ্ধে, যে একজন মারা গেল, শহীদ হলো, এরকম 3 কি 4 জন ভাই ছিল একসঙ্গে, সেটা পরে জেনেছি। এই সব কিছুর ভেতরে আসলে দেশটা স্বাধীন হবে, যুদ্ধ শেষ হবে, আমাদের সেই সাহসী যোদ্ধারা আছে, আমাদের রণক্ষেত্রগুলো আছে, সেক্টর কমান্ডাররা আছে, সেক্টরে আছে। এবং আমার খুব মনে পড়ে তখন নানা খবর শোনার জন্য, বিশেষ করে তখনকার মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, যারা ছিলেন, যারা এই যুদ্ধের পুরো যুদ্ধটার দায়িত্বে ছিলেন, তাদের কথা খুব মনে পড়তো। এবং যখন তাদের কিছু একটু কথা শুনতে পেতাম স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে, তখন মনে হতো আর হয়তো বেশি দেরি নয়। জনতার সংগ্রাম চলবে, আমাদের সংগ্রাম চলবে, চলবে, জনতার সংগ্রাম চলবে।
অবরুদ্ধ ঢাকাবাসী বুঝে গেছে যুদ্ধ শেষের দিকে, তবুও পাকিস্তান বাহিনী আত্মসমর্পণে গড়িমসি করতে থাকে। 13ই ডিসেম্বরও পাকিস্তানের প্রেসিডেন্ট ইয়াহিয়া খান আত্মসমর্পণের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। শেষ মুহূর্তেও পাকিস্তানিদের আশা ছিল মার্কিন নৌবহর এসে তাদের সহায়তা করবে, কিন্তু তা বিফল হয়। পাকিস্তানকে আত্মসমর্পণের জন্য ভারত 16 ডিসেম্বর সকাল 10টা পর্যন্ত সময় বেঁধে দেয়। পরে অবশ্য আরও 6 ঘন্টা সময় বাড়ানো হয়। আমাদের যে মূল মুক্তিযুদ্ধের যে স্থানটি নির্ধারিত ছিল সেটি কেরানীগঞ্জের রোহিতপুর গ্রাম। সে গ্রামে গিয়ে আমরা প্রথমে অবস্থান নেই। ওখানে আমরা ছিলাম শিল্পী এমদাদ হোসেনের নাম জেনে থাকবেন আপনারা, তার আশ্রয়। সেখানে অবস্থান করার সময় আমাদের যৌথ বাহিনী ততদিনে দেশে প্রবেশ করেছে এবং যৌথ বাহিনী তখন ওই সেক্টরের কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার সাবেক সিং। তিনি আমাদেরকে একটা বার্তা পাঠালেন যে আমরা যেন ওখানে অবস্থান করি। তারা তখন ইতিমধ্যে ঢাকার উপকণ্ঠে পৌঁছে গেছে, কাজে পরবর্তী নির্দেশ দেওয়া না পর্যন্ত যেন সেখানেই অবস্থান করি। সেখানেই 16 তারিখ বিকেলে পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের ঘটনাটি ঘটে এবং সেটি আমরা বেতারের মাধ্যমে জানলাম। এর আগে মানেকশর যে বার্তাগুলো বারবার আত্মসমর্পণের জন্য হচ্ছে সেটা শুনছি। সেই মুহূর্তের অনুভূতি, নিজেদের মুক্তিযোদ্ধাদের অনুভূতি কল্পনা করা যায় না। 16 তারিখ ভোরবেলা একেবারে ওখান থেকে বুড়িগঙ্গা নৌকায় পার হয়ে আমাদের মুক্তিযোদ্ধাদের দলটি 17 তারিখ 9টার মধ্যে ঢাকায় পৌঁছাই আমরা। এই যে ঢাকায় পৌঁছানোর পরে এই সোয়ারিঘাট থেকে পটুয়াটুলি সদরঘাটের মোড় হয়ে আমরা শহীদ মিনারের দিকে যাওয়ার পরিকল্পনা করি। সে সময় ঢাকার আদিবাসী যারা বিশেষ করে এই অঞ্চলে থাকতেন, তাদের মধ্যে যে উচ্ছ্বাস উল্লাস লক্ষ্য করেছি সেটি ভুলবার নয়। বিশেষ করে এই রক্ষণশীল আদিবাসীদের নারীরা রাস্তায় নেমে এসেছেন এবং যার যা আছে, কেউ মুড়ি নিয়ে আসছেন, কেউ মিষ্টি নিয়ে আসছেন এবং মুক্তিযোদ্ধারা খুব গৌরবের ব্যাপার, খুব সম্মান ব্যাপার। তাদের যথেষ্ট সম্মান দিয়ে তারা আমাদের সাথে সাথে মিছিল করে জেলগেট পর্যন্ত পৌঁছালো। ঢাকার নাজিমুদ্দিন রোডে সেন্ট্রাল জেলগেটে আমরা প্রথম এই যে বুদ্ধিজীবীদের হত্যাকাণ্ড হয়েছে সেটি প্রথম সেখানে জানলাম আমরা। 16ই ডিসেম্বরের আমার একটা অন্যরকম অভিজ্ঞতা আছে। 11 নম্বর সেক্টরে যুদ্ধ করেছে কর্নেল তাহের। সেই গ্রুপে ছিলেন আমার কর্নেল তাহেরের বড় ভাই। তারা তো মিরপুর দিয়ে ঢুকলো এবং এলিফ্যান্ট রোডে তিনি বললেন যে আমি ওখানে যাচ্ছি, আমি নিয়াজির গাড়ির পতাকাটা হাতে নিয়ে নেব। তারপরে এলেন আমার একজন শিক্ষক ছিলেন রাজশাহী ইউনিভার্সিটিতে, রাজশাহী কলেজেও উনি আমার শিক্ষক ছিলেন, অধ্যাপক আব্দুল হাফিজ। তিনি এসে তখন আমি যে হাঙ্গর নদী গ্রেনেড উপন্যাসটা লিখলাম ওই গল্পটা তিনি আমাকে বললেন যে একজন মা 2 জন মুক্তিযোদ্ধাকে বাঁচানোর জন্য তার ছেলেটিকে পাকিস্তান আর্মির হাতে তুলে দিয়েছিল, কারণ আর্মি তার ছেলেটিতে যুদ্ধ করতে যেতে পারেনি। তুমি এই গল্পটা কিন্তু লিখো, এটা বলে উনি চলে গেলেন ওই 16 তারিখে। তো আমার খুব ছিল যে 16 তারিখে সারেন্ডার কি হয়েছে, কারণ 7ই মার্চের ভাষণ শুনতে আমি এলিফ্যান্ট রোড থেকে হেঁটে গিয়েছিলাম জনস্রোতে মিলে। তখন রিক্সায় ওঠারও সুযোগ ছিল না। তো আমার ভাবা ছিল যে এটার শেষ সারেন্ডারের ইয়েটা আমি দেখব নিয়াজির। তো সেইখানে আমি আর যেতে পারিনি। ষোলোই ডিসেম্বর দুপুর 1টার দিকে ভারতীয় সেনাবাহিনীর মেজর জেনারেল জ্যাকব আত্মসমর্পণের খসড়া দলিল নিয়ে তেজগাঁ বিমানবন্দরে আসেন। সেখানে জাতিসংঘের প্রতিনিধিও ছিলেন। আলোচনা চলে পাকিস্তানের লেফটেন্যান্ট জেনারেল নিয়াজি, রাউফ আরমার আলী, জামশেদ খানের সঙ্গে। পাকিস্তানের জেনারেলরা যৌথ বাহিনীর কাছে নয়, ভারতীয় বাহিনীর কাছে আত্মসমর্পণ করার কথা জানান। 16 তারিখে সকালের দিকে আমাকে একটা মেসেজ দিল যে আজকে সারেন্ডার সেরেমনি হবে, আমি যেন জেনারেল অরোরাকে রিসিভ করতে এয়ারপোর্টে থাকি 3:30টায়। এই মেসেজটা কে দিল? এটা দিল এই 57 ডিবেট থেকে আমাকে খবরটা দেয় আর কি, যে এরা আসতেছে অ্যান্ড আই শুড বি দেয়ার ইন দি
এয়ারপোর্ট টু রিসিভ জেনারেল অরোরা। কখন এই মেসেজটা পেলেন আপনি? আমি পেলাম রাফলি অ্যাবাউট 12:30, তো 16 তারিখে। ইতিমধ্যে কেএম শফিউল্লাহর ফোর্স ড্যামরা পর্যন্ত মুক্ত করেছে। এরপরও ঢাকায় ঢোকার পথ নিরাপদ নয়। পরাজিত শত্রু বাহিনী প্রতিশোধ পরায়ণ হয়ে ট্রিগারে আঙুল রেখে বসে আছে। তখন ড্যামরা এলাকার পাকিস্তানি 12 FM ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খিলজিকে সঙ্গে নিয়ে তার গাড়িতে করেই কেএম শফিউল্লাহ তেজগাঁও রওনা হন। 16 তারিখে 12:30। তখন আপনি কোন জায়গায়? আমি ড্যামরায়। আচ্ছা। তো আমি তো ওই আখাউড়া থেকে ঘুরে এই ড্যামরা পর্যন্ত তো পায়ে হেঁটেই আসছি। আপনার কোনো নাই, ভেহিকেল ছিল না আপনার সাথে? আমরা তো যুদ্ধ করতে করতে আসবো এইটা মনে করে আর কি পায়ে হেঁটে আসছি। তো এখন ড্যামরার থেকে ঢাকা পর্যন্ত যাইতে তো এখন আর গাড়ির কোনো দরকার নেই, পায়ে হেঁটেই আমরা যেতে পারি। কিন্তু ওই ড্যামরার পরে ঢাকা পর্যন্ত তো পাকিস্তানি সৈন্যরা তখনও সারেন্ডার করে নাই। আমাকে যদি ওখানে পৌঁছতে হয় তাদের ভিতর দিয়ে যেতে হবে। তখন কি করি, তো ওই 16 তারিখে সকালে 24 ফ্রন্টিয়ার ফোর্স ব্যাটালিয়নটা আমার কাছে সারেন্ডার করে। সেই ব্যাটালিয়নের কমান্ডার ইন চিফ ডেকে বললাম যে আমাকে এয়ারপোর্টে যেতে হবে 3:30টায়, তোমার ওই কমান্ড ভেহিকেলটা নিয়ে আসো, কারণ আমার কাছে কোনো গাড়ি ঘোড়া নাই, তোমার কমান্ডার ভেহিকেলটা নিয়ে আসো। তো নিয়ে আসছে আর আমি সে গাড়ি চালাইতেছিল, আমি তার পাশে বসা, আমার পিছনে ব্রিগেডিয়ার সাবেক সিং বলে আমাদের ডেল্টা সেক্টর কমান্ডার ছিল এখানে, ইন্ডিয়ান। আমরা এই 3 জনে ঢাকার দিকে রওনা হয়েছি, প্রায় বেলা 1:30টার দিকে হবে। আমরা যখন নাকি এই প্রায় মাওতাল কোনাপাড়া পর্যন্ত পৌঁছাই, তখন মাওতাল কোনাপাড়া পৌঁছাবো এর আগে ওইখান থেকে গুলি আসা শুরু করে। তো এই পাকিস্তানের ব্যাটালিয়ন কমান্ডারকে পাঠাই আবার, যে তোমার গুলি বন্ধ করাও। তো সে বাইরে তারপরে তাদের গুলি বন্ধ করে তারপরে ড্রাইভ করে নিয়ে আসে এয়ারপোর্টে। ওখানে গিয়ে অপেক্ষা করতেছি, গিয়ে দেখি জেনারেল নিয়াজি মাথা নিচু করে দাঁড়ায় রয়েছে। এখানে জেনারেল জ্যাকব ছিল, ব্রিগেডিয়ার বাকের সিদ্দিকি ছিল, আরেকজন জেনারেল ছিল পাকিস্তানি। তো আমি নিয়াজিকে আগের থেকে চিনতাম। তো আমি তাকে জিজ্ঞেস করলাম, হাউ আর ইউ স্যার? সে মাথাটা উঁচু করলো না, ভেবে রয়েছে। বিকেল 3:30টায় ভারতের পূর্বাঞ্চলীয় সামরিক বাহিনীর কমান্ডার ও মিত্র বাহিনীর অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল অরোরা বিমানে করে সস্ত্রীক তেজগাঁও বিমানবন্দরে পৌঁছান। একই বিমানে আসেন বাংলাদেশের উইং কমান্ডার এবং মিত্র বাহিনীর উপপ্রধান AK খন্দকার। এয়ারপোর্টের থেকে যখন শরৎদি উদ্যানে আসতেছে, তখন চারদিক থেকে মানুষ আসা শুরু করেছে। ঢাকার থেকে লোক বাইরে আসতেছে, আমরা যেতেছি, আমাদেরকে দেখে দেখে সবাই জয় বাংলা স্লোগান দিচ্ছে। আত্মসমর্পণের জন্য স্থান নির্ধারণ করা হয় রমনার রেসকোর্স ময়দান। পাশে ঢাকা ক্লাব থেকে তাৎক্ষণিকভাবে একটি টেবিল ও 2টি চেয়ার আনা হয়। একই গাড়িতে করে অরোরা ও নিয়াজি রেসকোর্স ময়দানে আসেন। বিকেল 4:31 সই হয় ঐতিহাসিক দলিলে। ঢাকা ক্লাবের যে এখন গেটটা যে আছে, ইন অ্যান্ড আউট গেট, এর অপোজিটে আছে যে একটা পুলিশ ফাঁড়। তো ওইখানে একটা যে পুলিশের গেটটা যে আছে, এর পাশেই একটা বট গাছের মতো ছিল। তো ওইখানে আমরা দেখি যে এখানে একটা টেবিল আর 2টা চেয়ার লাগানো ছিল। তো আমরা সব ওইখানে পৌঁছার পরে, এটা আগেই তাদের মধ্যে সিদ্ধান্ত ছিল, এখানে পৌঁছার পরে যেন অরোরা এবং তার স্টাফ নিয়ে গিয়ে ওইখানে বসছে, যেন নিয়াজি ওইখানে গিয়ে বসছে। বসার পরে তারা তাদের
সিগনেচার করেছে। আপনি কি তখন কোন জায়গাটায় দাঁড়ান? আমি এই যেই যেমন এই টেবিলে এখানে বসে তারা দুজনে করতেছে, আমি ওই মাথায়, আমার মাথার উপর দিয়ে কিন্তু ঘটনা। এরপর নিয়াজি দাঁড়িয়ে কোমর থেকে বেল্ট সহ রিভলভার এবং কাঁধে থেকে ব্যাজ খুলে টেবিলের ওপর রাখেন। জেনারেল নিয়াজি চলে যান মিত্রবাহিনীর হেফাজতে। সমাপ্তি ঘটে এক রক্তক্ষয়ী যুদ্ধের। যখন কি সাইনিং হয়, জেনারেল নিয়াজি সাইন করে কাগজটা জেনারেল অরোরার কাছে দিয়েছে এবং তার যখন পিস্টল এবং ব্যাজেজ অফ র্যাঙ্ক এগুলো খুলে দিতেছে, ওই সময় আমি ঘড়িতে দেখেছিলাম যে 4:31 সময় তখন। ভিবু না গো মা তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে, ওরা আছে মাগো হাজার মনির, ওরা আছে মাগো হাজার মনির বিপ্লবী চেতনাতে। অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে আসা ভারতীয় সাংবাদিক বিকজ চৌধুরী এখনো সেই ঘটনাকে তার জীবনের শ্রেষ্ঠ দৃশ্য বলে মনে করেন। উল্লসিত জনতা চারদিক থেকে মুহূর্তের মধ্যে তো বিজয় উল্লাসে ফেটে পড়েছিল। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এই আওয়াজ চারদিকে আকাশ বাতাস প্রকম্পিত করছিল। এইটুকু আমার স্মরণে আছে এবং আমার জীবনের, সাংবাদিকতা জীবনের বলতে গেলে শ্রেষ্ঠতম মুহূর্ত হচ্ছে 16ই ডিসেম্বর 1971 সেই ঢাকা রেসকোর্স ময়দানের ওই ঐতিহাসিক আত্মসমর্পণ অনুষ্ঠান কাভারেজ। যখন আত্মসমর্পণ করলেন জেনারেল নিয়াজি, তাকে কি অনুতপ্ত দেখা গেছে কিনা? অনুতপ্ত তো ছিলেনই, রীতিমতো অনুতপ্ত মানে এই জন্য নয় যে তারা বর্বরতা চালিয়েছিল, লক্ষ লক্ষ মানুষকে মেরেছেন, এই জন্য অনুতপ্ত নয়। অনুতপ্ত হচ্ছে আত্মসমর্পণ করার জন্য। বিবেকী অনুতাপ যেটাকে বলে, বিবেকের কোনো দংশন ছিল না, দংশন ছিল লজ্জার, দংশন ছিল আত্ম অবমাননার। আত্মসমর্পণের পর আপনি বেগম মুজিবের বাড়িতে গিয়েছিলেন জেনারেল অরোরার সঙ্গে। ধানমন্ডির বাড়িতে, আপনাদের খেয়াল আছে, ধানমন্ডির বাড়িতে তার আগের দিন মেজর তারা আনুষ্ঠানিকভাবে পাক বাহিনীর হাত থেকে বেগম মুজিবকে মুক্ত করে। পাহারায় ছিল ওরা পাক বাহিনী, তো তার হাতে তারা আত্মসমর্পণ করে। 2 পাকিস্তানি জওয়ান বেশ কয়েকজন ছিল। তো আমরা যখন গেলাম সেটা 17ই তারিখে সম্ভবত, কারণ 4.5 দশক হয়ে গেছে, সকালবেলার দিকেই শেখ মুজিবের ধানমন্ডির বাড়িতে, এবং সেখানে তখন রুহুল কুদ্দুস সেক্রেটারি জেনারেল ছিলেন বাংলাদেশের, নাম মনে পড়ছে এখন, এবং আরো অন্যান্য অফিসিয়ালরা ছিলেন। এটা মজার ব্যাপার হয়েছিল যে তখনও তো বাংলাদেশের কারেন্সি নোট ছাপা হয়নি। রুহুল কুদ্দুস সাহেব এসে বললেন একটা পাকিস্তানি 1 টাকার নোটের উপরে সই করে দিতে বেগম মুজিবকে। তিনি তাতে সইয়ে লিখেছিলেন রেনু, সম্ভবত তার ডাক নাম সেটা, এবং সেটা দিয়ে একটা সার্কুলার বেরোলো, সরকারি আদেশ বেরোলো যে যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশ কারেন্সি ছাপা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই পাক কারেন্সি চলবে। এটা একটা ঐতিহাসিক মুহূর্তের আমি সাক্ষী। পাকিস্তান বাহিনীর অস্ত্র সমর্পণের পর অত্যাচারের কোনো শোধ নেয়নি বাঙালিরা, তবে ঘৃণা ছুড়ে দিয়েছিল 93,000 পরাজিত সৈন্যের প্রতি। আত্মসমর্পণের জন্য জেনারেল নিয়াজি যখন তার গাড়ি থেকে নামেন,
তখন মুক্তিযোদ্ধা আবু ইউসুফ খান বীর বিক্রম তার গাড়ির ফ্ল্যাগ স্ট্যান্ড থেকে তার পতাকাটি টেনে নেন। জেনারেল নিয়াজির তখন কিছুই বলার ছিল না, কোনো কিছু বলার সাহসও তার নেই। আত্মসমর্পণের আগের একটা আলোচনা পর্ব বোধহয় ছিল ওখানটায় আর কি, ওখানে উনি সেই গেলেন আর কি, সেখানে ব্রিগেডিয়ার ক্লিয়ারও গেছেন। তারপরে গাড়ি থেকে নেমে যখন নিয়াজি গাড়িটা ওখানে থামলো, গাড়িটা নিয়ে যখন উনি রেখে চলে গেলেন, তখন সেখান থেকে উনি আবু ইউসুফ পতাকাটা তার গাড়ি থেকে তুলে নিলেন আর কি। নদী রক্ত পেরিয়ে বাংলার আকাশে রক্তিম সূর্য আনলে যারা, তোমাদের ঋণ কোনোদিন শোধ হবে না। রেসকোর্স ময়দানের ঘটনায় ইতিহাসের সাক্ষী হয়ে যায় ৩৫ সেন্টিমিটার দৈর্ঘ্য এবং ২৯ সেন্টিমিটার উচ্চতার সাধারণ এই টেবিলটি। বর্তমানে শোভা পাচ্ছে জাতীয় জাদুঘরে। ওই সময় ঢাকা ক্লাবে ব্যবহৃত টেবিলের সঙ্গে এই টেবিলটির মিলও খুঁজে পাওয়া গেছে। পরের দিনে সব ছবিতে টেবিল চেয়ার আছে, তখন আমি কোথায় গেলো টেবিল, কোথায় গেলো এখন তো জানি না। তারপর সৌভাগ্য, এখন ঘটনা হয়েছে ওই টেবিল চেয়ার ওখানে ছিল এবং ওদেরও মাথায় আসে নাই যে এটা যে ঐতিহাসিক নিদর্শন হয়ে গেছে টেবিলটাও চেয়ার, সেটা কোনো কারো মাথায় আসে নাই। সবাই ঠান্ডা করে টেবিল চেয়ার ওখানে ফেলে চলে গেছে। এখন খুব সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুইজন, একজন হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্টের পিয়ন, আরেকজন হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় কোঅপারেটিভ সোসাইটির ছিল, ওটা বর্তমান সার্জন জহুরুল হকের হলের কাছে একটা ভবনে ছিল, তার একজন কর্মচারী। তাদের দুইজনের নাম কিন্তু আমার নোটবুকে লেখা আছে, এখন এই মুহূর্তে আমি স্মরণ করতে পারছি না, আমি এটা লিখে রাখছি কীভাবে আমি সংগ্রহ করেছি। তারা খুব সকালে এখানে ঘটনাস্থলে আসে, এসে টেবিলটা পেয়েছে কিন্তু দুটো চেয়ার পায়নি। তার একটা কক্ষে থাকতেন, তিনি তার এটা পড়ার টেবিল বানিয়েছেন। আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত যে টেবিলটি, সেটি ওর কাছেই যে এক কর্মচারীর পড়ার টেবিল হয়ে গেছে। তখন তার কাছে গেলাম, গিয়ে আমি দেখলাম যদি এর ঐতিহাসিক মূল্যটা তাকে কাছে ব্যাখ্যা করি তাহলে তিনি দিবেন না, তিনি হয়তো দিবেন একটা বিরাট অঙ্কের টাকা আমার কাছ থেকে চেয়ে বলবেন। আমি বললাম যে আপনার পড়ার টেবিল, হ্যাঁ। তাই আমি বলছি এটা আমরা সংগ্রহ করতে চাই। শুধু আমার কেন সংগ্রহ করতে চান? বলে এটা তো আপনি রমনা রেসকোর্স থেকে নিয়ে এসছেন, এখানে তো আত্মসমর্পণের দলিল স্বাক্ষরিত হয়েছে, এটা জাদুঘরে স্থান পাওয়া উচিত। আচ্ছা, শুধু এটা বললাম, অতখানি গুরুত্ব দিলাম না। এটা না, আমি এটা দিব না, আমার পড়ার টেবিল আপনি কেন নেবেন? আচ্ছা, তখন আমি বললাম আমি আপনাকে একটা পড়ার টেবিল কিনে দেব। সোহরাওয়ার্দী উদ্যান, যা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও বিজয়ের ইতিহাসে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালে ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ এখানেই দিয়েছিলেন। এখানেই পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল। এখানে সবুজ ঘাস কথা বলে স্বাধীনতার, সুশোভিত বৃক্ষরাজি ছড়াপাতা শোনায় দেশমাতৃকাকে মুক্ত করার সংগ্রাম, বীরাঙ্গনা মায়ের আত্মত্যাগের কথা। আকাশ ছোঁয়া গ্লাস টাওয়ারের সোনালী আভা ছড়িয়ে দেয় বীর মুক্তিযোদ্ধাদের অমর কাব্য। নাম না জানা পাখির কলকাকলি দেশপ্রেমের চেতনায় আলো জ্বালিয়ে বারবার জানিয়ে দেয় এই সোহরাওয়ার্দী উদ্যানের প্রতিটি পরতে পরতে মিশে আছে বাংলার কথা। পাকিস্তান বাহিনীর আত্মসমর্পণের পরদিন ঢাকার চিত্র হয়ে যায় অন্যরকম। ঘৃণায় ক্রোধে বাঙালিরা মুছে ফেলে ২৪ বছরের অপছন্দের পাকিস্তান নামটি। সরকারি অফিসের নথিগুলোতে বাংলাদেশের লেখা রাবার স্ট্যাম্পে বানিয়ে সিল দেয়া হয় পাকিস্তান নামের ওপর। কলম দিয়ে পাকিস্তান কেটে লেখা হয় প্রিয় বাংলাদেশ নামটি। বদলে যেতে থাকে সাইনবোর্ডগুলো। ভালোবাসার লাল সবুজে পতাকা বানানোর হিড়িক পড়ে পাড়ায় মহল্লায় অলিতে গলিতে। শিশু কিশোর যুবক বৃদ্ধ রক্ত দিয়ে কেনা ওই পতাকা নিয়ে মিছিল করে, জয় বাংলা স্লোগান তোলে। ভবনে ভবনে উঠতে থাকা পতাকা বিশ্বকে জানান দেয় স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের কথা। স্বতঃস্ফূর্তভাবেই বাংলাদেশের পতাকা যে যেখানে যেরকম পেরেছে হাতে বানানো, একটু বেশিরভাগ পতাকা আকারেও হয়তো খুব সঠিক না, মাপেও কোনো ঠিক ছিল না, কিন্তু সেটা তো খুব স্বাভাবিকভাবেই।
তবে ধরেন ওই যে মানে পতাকা সব বাড়িতে বাড়িতে উড়াতে হবে এইটার মতো করে জিনিসটা ছিল না আর কি। কিন্তু মানে এটা তো আনন্দ, কিভাবে মানুষ প্রকাশ করবে। পতাকাটা একসময় সিম্বল অফ রেজিস্ট্যান্স ছিল। ধরেন মার্চে যখন পতাকাটা তোলা হয় সেটা হচ্ছে না আমি ওই পতাকাটা মানি না, এই পতাকাটা মানি। আর যখন আমার রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় তখন সেই আনন্দের জোয়ারে তখন ওইটার ওই রকম যে একটা যে ওটা উড়াতেই হবে, কিন্তু ওড়ানোও খুব স্বাভাবিক আনন্দেরও প্রকাশ। ফলে এগুলো আমার মনে হয় যে খুব, আমি যেটা বলছি যে খুব স্বাভাবিক জীবনে সমাজটা খুব দ্রুত, দেশটা খুব দ্রুত চলে গেল। মুক্তিযোদ্ধারা ছুটে যান চেতনার শহীদ মিনারে। পাক হানাদার বাহিনী এই শহীদ মিনার গুড়িয়ে দিয়েছিল মুক্তিযুদ্ধের সময়। ভাঙা মিনারের পাদদেশে দাঁড়িয়েই শপথ নেন নতুন রাষ্ট্র গড়ার। মুক্তিযোদ্ধাদের দলটি ধীরপদে আমরা শহীদ মিনারে পৌঁছালাম। শহীদ মিনারে পৌঁছানোর সময় ঘটনাচক্রে আমরা যখন শহীদ মিনারে পৌঁছেছি তখন জননী সাহসিকা কবি সুফিয়া কামাল সেখানে আসলেন। আমরা এই যে আবেগটাকে ধরে রেখেছিলাম, ওনার কাছে আমরা মুক্তিযোদ্ধারা তার পদধূলি নিয়ে ওনাকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়লাম। এই যে আনন্দ আর দুঃখের কষ্টের যে মিশ্রিত অনুভূতি, সেই অনুভূতি নিয়ে আমরা বিজয় দিবসটি উদযাপন করেছি। শহীদ মিনারই থেকেই তো মনে করেন যে মুক্তিযুদ্ধের সূচনা পর্ব হয়েছে। সেখানে আমরা বিবেচনা করেছি যে শহীদ মিনারে যেই থামা উচিত আমাদের হবে। আপনার মনে হয় ওখানে একটা মানে শপথ করেছিলেন এইরকম? একটা শপথ নিয়েছিলাম বটে, কিন্তু মানে ওইটা একটু বর্ণনাটা যদি একটু বলেন, শপথটা কিভাবে নিলেন? শপথটা তখন ডিপ্টি কমান্ডার মাহবুবুজ্জামান সে শপথটি উচ্চারণ করেছেন আমাদের। সেই শপথটি হচ্ছে যে পাকিস্তানের যে ধর্মাশ্রয়ী রাজনীতির যে দেশটি, এই দেশটির অবসান হয়েছে। বাংলাদেশ এমন একটা দেশ হবে যে দেশটিতে গণতন্ত্র থাকবে, সকল ধরনের মানুষের সম অধিকার থাকবে এবং একটা বৈষম্যহীন সমাজও গড়ে উঠবে। এই খুব সংক্ষিপ্ত শপথটি এইটুকুই। দাম দিয়ে কিনেছি বাংলা, কারোর দানে পাওয়া নয়, আমি দাম দিয়েছি প্রাণ লক্ষ। এরই মধ্যে দেশের বিভিন্ন স্থান থেকে মুক্তিযোদ্ধারা ঢাকা এসে জড়ো হন। অবরুদ্ধ ঢাকা মুক্তি পায়। বুক ভরে নিঃশ্বাস নেয় বাঙালি জাতি। 267 দিনের রক্তক্ষয়ী যুদ্ধে বাঙালি জাতি যে পতাকা পেয়েছে, সেই পতাকা আজ অহংকার, গৌরবের। নির্ভয়ে উঠছে বাংলার আকাশ জুড়ে। কত কুলের কুলাঙ্গনা নাম নিয়াছে বীরাঙ্গনা, দুঃখে বাংলার পদ্মা মেঘনা, যমুনা যে উজান বয়, আমি দাম দিয়ে কিনেছি বাংলা।